নমস্কার, সকলে কেমন আছেন? আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটা নতুন না হলেও আজকে আমি এই রেসিপিটি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আসলে আপনারা আমার পরিবারেরই একজন হয়ে উঠেছেন, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সাথে একটু ভাগ করে নিই। ছোটবেলা থেকেই জানেন তো, রান্না করতে আমার খুব ভালো লাগে, তাই বিয়ের পর থেকে রান্নার দায়িত্বটা অনায়াসেই কাঁধে তুলে নিলাম। এরপর থেকে শুরু হয়ে গেল নানা রকম এক্সপেরিমেন্ট। তবে এই এক্সপেরিমেন্ট কথাটা বলতেই আমার মনে পড়ে গেল বিয়ের আগে রান্না নিয়ে এক্সপেরিমেন্টের কথা। সে এক্সপেরিমেন্ট করতে যে কী অবস্থা আর কি বলবো। তবে সে না হয় আরেকদিন বলা যাবে। তবে শুরু করা যাক আজকের আমাদের এই রেসিপি। এঁচোড় কেটে নিয়েছি গোল গোল পিস করে, আর সামান্য একটু ময়দা এর মধ্যে দিয়ে দিলাম। যদি ময়দা দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিই তাহলে কাঁঠালের যে আঠা আঠা ভাবটা না, সেটা একদম চলে যায়। আমি এঁচোড় আর আলুটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, একটা মাত্র সিটি দিয়েছি। এখানে এঁচোড়টা দেখে আপনারা আপনাদের মতন সিটি দেবেন, কারণ বেশি যদি সিটি দিয়ে দেন তাহলে এঁচোড়টা কিন্তু গলে যেতে পারে। আর এদিকে আমরা চিংড়ি মাছটা আগে থেকেই ধুয়ে রেখেছি। এরপর লবণ আর হলুদ দিয়ে না ভালো করে মাখিয়ে নিতে হবে। জানেন তো, আমাদের যেখানে বাড়ি তার দুদিকেই নদী আছে, আর তার জন্য চিংড়ি মাছটা সবসময় মোটামুটি অ্যাভেলেবেলই পাওয়া যায়। আর সকালবেলায় বাবা যখন মর্নিং ওয়াকে বেরোয় তখন চিংড়ি মাছ দেখলেই না আর লোভ সামলাতে পারে না, সঙ্গে সঙ্গে নিয়ে এসে হাজির। আর এসেই আমাকে বলবে এটা রান্না কর, ওটা রান্না কর। আর আমারও খুব ভালো লাগে, আগেই বললাম রান্না করতে আমার খুব ভালো লাগে। তাই আজকে ভাবলাম যে এঁচোড় চিংড়িটাই রান্না করা যাক। এদিকে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমরা চিংড়িটা কিন্তু হালকা করে নেড়ে নেব। বাবা বড় চিংড়ি আর ছোট চিংড়ি মিশিয়েই নিয়ে এসেছিল, তাই ছোট চিংড়িগুলো বেছে না তুলে রেখেছি লাউ চিংড়ি করব বলে, আর বড়গুলো এঁচোড় চিংড়ির জন্য। এদিকে আমার চিংড়িগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু চিংড়ি মাছগুলো আমরা ভাজবো না, তাহলে চিংড়ি মাছের যে টেস্টটা আছে একটু অন্যরকম হয়ে যাবে, মানে শক্ত শক্ত হয়ে যায়। এরপর আমরা চিংড়িগুলো আস্তে আস্তে সব কড়াই থেকে তুলে নেব। আর চিংড়িগুলো ভাজা হয়ে গেলে আবারও সামান্য তেল কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম হয়ে যাক। গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য গোটা জিরে আমরা দিয়ে দিলাম। জিরেটা একটু লাল হয়ে গেলে একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এঁচোড়টা আমি ভেজে নেব। আসলে এঁচোড় আর আলুটা কিন্তু ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু এঁচোড় চিংড়ির যে টেস্টটা আমরা পাবো না। তাই ভালো করে আগে এঁচোড় আর আলুটা খুব ভালো করে ভাজতে হবে। এরপর সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় লবণটা দিলে এঁচোড় আর আলুর মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যাবে। এরপর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু এঁচোড় আর আলুটা আমরা খুব ভালো করে ভেজে নেব। এঁচোড় আর আলুটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমরা কড়াই থেকে এঁচোড় আর আলুটা কিন্তু তুলে নেব, কারণ আজকে আমি এঁচোড়টা তুলে মশলাটা কষিয়ে রান্না করব। এরপর সামান্য তেল এর মধ্যে দিয়ে আমরা এর মধ্যে আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে আমি এখানে একটা মাত্র পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই বাটা পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। কারণ তেলের মধ্যে যদি আমরা বাটা পেঁয়াজটা নেড়ে নিই তাহলে না এর কাঁচা যে গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো। 2 চামচ মতন আদা আর জিরে বাটা আমি দিয়ে দিলাম। এখানে আদা আর জিরেটা আমি কিন্তু আগেই বেটে রেখেছিলাম। এরপর আবারও ভালো করে কিন্তু মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর এরপর আমি এর মধ্যে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটা কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। মা মানে আমার শাশুড়ি মা, সে যখন আমাকে রান্নার কথা বলে তখন সবসময় এই কথাটা বলে যে ভালো করে আগে মশলাটা কষিয়ে নিবি, তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম সেই হবে।
তাই আমি রান্নায় সবসময় লক্ষ্য রাখি যাতে মশলাটা যেন খুব ভালো করে কষে যায়। এরপর হাফ চামচ মতন ধনের গুঁড়ো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সম্পূর্ণ মশলাটা আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আসলে মশলার মধ্যেই তো আছে আসল রহস্য। এরপর হলুদ সামান্য দিয়ে দিলাম, এর সাথে লবণ আর সামান্য চিনিও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলা একবারে দেওয়া হয়ে গেলে আবারও আমরা খুব ভালো করে কষিয়ে নেব। আসলে মশলা বেশি দিলেই যে রান্নার টেস্ট হবে তা কিন্তু নয়, অল্প মশলা যোগেও কিন্তু খুব ভালো রান্না হয়। তবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে যাচ্ছে। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবারও কিন্তু আমরা খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপর সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা আরও ভালো করে আমরা কষিয়ে নিতে পারি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ চিংড়ি মাছটা নাড়াচাড়া করার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর কি বলবো। আসলে চিংড়ি মাছ তো সকলেরই খুব প্রিয়, তবে চিংড়ি মাছের এই রেসিপিগুলো তো বাঙালির কাছে আরও বেশি প্রিয়। আমাদের চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর সমস্ত মশলা আমরা এঁচোড় আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। বাঙালির এঁচোড় চিংড়ি রেসিপি সকলের খুব প্রিয়, আর তাতে সামান্য যদি গরম মশলা অ্যাড করা যায় তাহলে তার কথাই নেই। এরপর আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে সামান্য জল দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে আর একটু সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ জল দেওয়া হয়ে গেলে আমরা অপেক্ষা করব কতক্ষণ আলু আর এঁচোড়গুলো সব ভালো করে ফুটে যায়। তাহলে কিছুক্ষণ আমাদের অপেক্ষা করা যাক আমাদের রেসিপিটা তৈরি হওয়ার জন্য। প্রায় 10 মিনিট মতন ফুটে গেছে, আমাদের ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। আর একটু ঝোল শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের এঁচোড় চিংড়ি রেসিপি। তবে এই এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, কারণ এঁচোড় চিংড়ি এইভাবে রান্না করলে জাস্ট অসাধারণ। গরম গরম ভাত আর এঁচোড় চিংড়ি, আহা, বাঙালির যেন একদম প্রাণের খুব কাছে। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। নমস্কার।